আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। দর্শক, আজকে আমরা আমাদের একটি পুকুরে গুলশা ট্যাংরা মাছের পোনা মজুত করতেছি। আমি একটু দেখাচ্ছি আপনাদের পোনাগুলো। ধরো তো, দেখুন দর্শক, কত সুন্দর পোনা। আলহামদুলিল্লাহ, একটু কাছ থেকে দেখাচ্ছি। আবার ধরো দর্শক, এইগুলা গুলশা ট্যাংরা মাছের পোনা। এইগুলা অ্যাভারেজে 1800 থেকে 2000 লাইনের পোনাটা। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নিয়ে যাও। দর্শক, আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, আপনারা অবগত আছেন আমরা সাধারণত কার্প মিশ্র মাছ চাষ করে থাকি। আমরা আমাদের মাছ চাষ ব্যবস্থাপনায় সাধারণত পদ্মা নদীর কার্প জাতীয় মাছের সাথে সাথী মাছ হিসেবে নানান ধরনের ক্যাটফিশ টাইপের মাছটা চাষে দিয়ে থাকি। আমরা কখনো কখনো সাথী মাছ হিসেবে গুলশা ট্যাংরা মাছটাকে দিয়ে থাকি, কখনো কখনো আবার পাবদা মাছটা দেই, কখনো কখনো দেশি ট্যাংরা মাছটা দেই, কখনো কখনো শিং মাছ, মাগুর মাছ এই জাতীয় ক্যাটফিশগুলো দিয়ে থাকি। তবে সাধারণত এই সময়টাতে বেশিরভাগই আমরা গুলশা ট্যাংরা মাছটা দিয়ে থাকি। এইটার স্পেসিফিক কিছু কারণ আছে, যেই কারণে এখন অন্যান্য ক্যাটফিশের থেকে আমরা গুলশা ট্যাংরা মাছ নিয়ে একটু বেশি কাজ করি। দেখুন, এই ক্যাটফিশ টাইপের মাছগুলো যেমন শিং, মাগুর, পাবদা, ট্যাংরা, এইগুলা যখন থেকেই বাংলাদেশের মাছ চাষ ব্যবস্থাপনায় চাষ হচ্ছে, তখন থেকেই মোটামুটি পাবদা মাছের, শিং মাছের, মাগুর মাছের দারুণ একটা বাজার ছিল। তবে উৎপাদন প্রক্রিয়ার কারণে গুলশা ট্যাংরা মাছের বাজারটা কিন্তু এখনও ভালো আছে। সাধারণত গুলশা ট্যাংরা মাছ ভেরি সেন্সিটিভ। এই মাছটা অনেক সেন্সিটিভ হওয়ার কারণে এইটার উৎপাদন প্রক্রিয়া একটু জটিল হওয়ার কারণে এখনও মাছটার বাজার কিন্তু খুব ভালো আছে। দেখুন, এই টাইপের ক্যাটফিশগুলো যখনই মাছ চাষে আসছে, তখন ছিল কি যে 50,000, 40,000, 30,000, 20,000 টাকা এরকম অনেক দাম ছিল মাছগুলোর। তো যখন থেকে এগুলার উৎপাদন শুরু হয়েছে, তখন থেকে এই অবধি শুধুমাত্র গুলশা ট্যাংরা মাছের বাজারটাই কিন্তু সব থেকে ভালো আছে। যেমন ধরুন, শিং মাছ, মাগুর মাছ এগুলা যখন মাছ চাষে আসলো, তখন এগুলো 40,000, 35,000, 45,000 টাকা কিন্তু মন বিক্রি হতো বাজারে। এখন কিন্তু 8 থেকে 10,000 টাকাতেও শিং, মাগুর মাছ পাওয়া যায়। আবার দেখুন, পাবদা মাছটা যখন উৎপাদন শুরু হলো, পুকুরে চাষ শুরু হলো, তখন কি হতো যে পাবদা মাছের বাজার এমন ছিল, ধরুন 40-50,000 টাকাতেও ভালো এক মণ মাছ কিনতে হতো। কিন্তু এখন দেখেন 12,000, 10,000, 15,000 টাকাতে কিন্তু পাবদা মাছ পাওয়া যাচ্ছে। তবে গুলশা ট্যাংরা মাছটা যখন থেকেই মাছ চাষের আওতায় চলে আসছে, পুকুরে চাষ শুরু হয়েছে, 25, 30, 35,000 টাকা থেকে কিন্তু এগুলা বিক্রি শুরু হয়েছে। এখনও যদি ভালো সাইজের গুলশা ট্যাংরা হয়, এখনও এগুলা কিন্তু বাজারে মোটামুটি 40,000, 50,000 টাকা অবধি কিন্তু মন বিক্রি করা যায়। ধরতো মান্নান একটু। আমি গত বছর দুয়েক আগে একবার গুলশা ট্যাংরা মাছ বিক্রি করেছিলাম 1200 টাকা করে কেজি। সেই মাছগুলো মোটামুটি 10-12টা মাছে 1 কেজি মাছ হয়েছিল, এবং ভালো সাইজের মাছ হলে অনেক ভালো বাজার মূল্য পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো দর্শক, আমরা মোটামুটি শিক্ষিত তরুণ, আমরা যদি একটু সেন্সিটিভ জিনিস নিয়ে কাজ না করি, তাহলে আসলে কৃষি ব্যবস্থাপনা সম্প্রসারিত হবে কিভাবে বলেন? আমাদের হাত ধরে যেই জিনিসগুলো এগিয়ে যাওয়ার কথা, সেইগুলো যদি এগিয়ে না যায়, তাহলে তো মাছ চাষে বিপ্লব ঘটবে না। এই জন্য চিন্তাভাবনা করে আমি একটু সেন্সিটিভ জিনিস নিয়েই কাজ করি। গত বছরও আমি অনেক গুলশা ট্যাংরা মাছ মজুত করেছিলাম। ভাইরাস হয়ে কিছু গুলশা ট্যাংরা মাছ নষ্ট হয়ে গিয়েছিল। তারপরেও যেই পরিমাণ গুলশা ট্যাংরা মাছ আমি হারভেস্ট করেছি, আমার মোটামুটি ভালো প্রফিট হয়েছে। এবং এখনও আমার মাছ চাষে যেই পরিমাণ গুলশা ট্যাংরা আছে, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। দেখুন পোনাগুলো কত সুন্দর, পোনাগুলোর সাইজ কত ভালো। এগুলো অ্যাভারেজে 1800 থেকে 2000 লাইনের পোনা। দর্শক, শামীম ভাই, বগুড়ার আদম দিঘির শামীম ভাই গত বছরও আমাকে এরকমভাবেই গুলশা ট্যাংরা মাছের পোনা দিয়েছিল, এবং পোনাগুলোর কোয়ালিটি অত্যন্ত ভালো হওয়ার কারণে এই বছর আমি তার কাছ থেকে 2-3 বার গুলশা ট্যাংরা মাছের পোনাটা আনবো।
একবার কিছু পাবদা মাছও আনবো এবং দেশি ট্যাংরা মাছটাও আমরা চাষ করি। তবে দর্শক, দেশি ট্যাংরা মাছ যখন হারভেস্ট করা হয়, হারভেস্ট প্রক্রিয়া একটু জটিল হওয়ার কারণে, ধরুন আমাদের পুকুরগুলো অনেক গভীরতা থাকে, তো সেচ দিতে একটু ঝামেলা হয়। এই জন্য আসলে সাধারণত আমরা দেশি ট্যাংরা মাছটা নিয়ে একটু কম কাজ করি। তবে দেশি ট্যাংরা মাছের বাজারও কিন্তু ভালো। আমাদের অঞ্চলে গুলশা ট্যাংরা মাছের বাজারটাই সব থেকে ভালো। এই জন্য আমরা গুলশা ট্যাংরা মাছ নিয়ে বেশি কাজ করি এবং বেশি কাজ করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। হ্যাঁ, ছেড়ে দে মান্নান। আজকে আমরা এই গুলশা ট্যাংরা মাছগুলো মজুত করতেছি আমাদের 2.5 একর জল আয়তনের একটি পুকুরে। আমাদের ওই পুকুরটির গভীরতা এখনও বর্তমানে 12 ফিটের মতো আছে। ওইটাতে আমরা কার্প জাতীয় মাছ ছাড়বো গুলশা ট্যাংরা মাছের সাথে এবং কিছু পরিমাণে পাবদা মাছ দিব। পাবদা মাছগুলো একটু সাইজে বড় করে ছাড়ার পরিকল্পনা আছে। আর গুলশা ট্যাংরা মাছটাই আজকে প্রথম মজুত করতেছি। এটা যখন মোটামুটি 300, 400 বা 500 লাইনে চলে আসবে, তখন আমরা আবার পাবদা মাছটা ছেড়ে দিব। পাবদা মাছটা যখন আবার একটু সাইজে চলে আসবে, তখন আমরা বাংলা মাছ অর্থাৎ কার্প জাতীয় মাছ, পদ্মা নদীর রুই, কাতলা, মৃগেল এইগুলা ছেড়ে দিব ইনশাআল্লাহ। এবং আগামী 6 মাস এই মাছগুলোকে আমরা নার্সিং করব। মোটামুটি 5 থেকে 6 মাস আমরা কালচার করব, তারপরে হারভেস্ট করে দিব ইনশাআল্লাহ। এবং মাছ ছাড়া থেকে শুরু করে আজকে যেমন ছাড়তেছি, ছাড়ার পরে আমরা কি করি এবং পরবর্তী মাছগুলো যখন মজুত করব এবং যখন হারভেস্ট করি, সম্পূর্ণ বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি মাঝে মধ্যেই আপডেট দেওয়ার চেষ্টা করব যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। দর্শক, যারাই সাধারণত কার্প মিশ্র চাষ করেন, আপনারা আপনাদের চাষ ব্যবস্থাপনায় গুলশা ট্যাংরা মাছটা অনেকেই ছাড়তে চান না ভয়ে, কারণ গুলশা ট্যাংরা মাছে অনেক ভাইরাস হয়, এই ভয়টা পান। তো দেখেন, ক্যাটফিশের মধ্যে এই মাছগুলোর বাজার মূল্য এত ভালো কেন? এইটাই তো অন্যতম কারণ এই মাছের চাষ ব্যবস্থাপনা একটু কঠিন হওয়ার কারণেই তো এটার বাজার ব্যবস্থাপনা এখনও এত ভালো আছে, তাই না? 8,000, 10,000 টাকাতে এখন শিং মাছ পাওয়া যায়। আমি গত কয়েকদিন আগে ময়মনসিংহ গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে এক চাষি ভাই অধিক ঘনত্বে শিং মাছটা চাষ করে সেটা হারভেস্ট করতেছে এবং 8,600 টাকা করে ওইটার মন বিক্রি করতেছে। অর্থাৎ 200 সামথিং, 210-20 টাকার মতো এটার কেজি বিক্রি হচ্ছে। একবার চিন্তা করে দেখেন তো, 210-20 টাকাতে শিং মাছ পাওয়া যাচ্ছে। এটা ভাবলেই তো কেমন লাগে বিষয়টা। কারণ শিং, মাগুর মাছ, পাবদা মাছ এগুলোর চাষ ব্যবস্থাপনা অনেকটাই সহজ, এই কারণে ওইগুলার বাজার মূল্যও অনেক কমে গিয়েছে। তবে গুলশা ট্যাংরা মাছটার বিষয় কি, এটা যদি 100 লাইনের মাছও হয়, তারপরেও আমার মনে হয় না যে 400 টাকার নিচে বাংলাদেশের কোনো জায়গাতে এটার কেজি আছে। এবং গুলশা ট্যাংরা মাছ একটা জিনিস এটার ভালো আছে, এটা আমি বলি যে খুব মানে প্রফিটেবল, ভালো একটা মাছ। ধরুন এক পুকুরে আমরা 1 লক্ষ মাছ ছেড়েছি, মাছগুলো ভাইরাস হয়ে ধরুন নষ্ট হয়ে গিয়েছে। এখন ভাইরাস হয়ে নষ্ট হয়ে যাওয়ার পরে যদি 10,000 মাছও থেকে যায়, তারপরেও আমরা যেই টাকার পোনা ছেড়েছি এবং যেই টাকার খাবার খাইয়েছি, সম্পূর্ণ খরচা উঠে যায়, লোকসান হয় না। তবে দর্শক, গুলশা ট্যাংরা হোক, পাবদা হোক, শিং মাগুর হোক বা দেশি ট্যাংরা হোক, যেইটাই হোক না কেন, আমরা যদি একটু বুঝে চাষ করতে পারি তাহলেই ভালো প্রফিট করা সম্ভব। আর যার এলাকাতে যেই মাছের বাজার ভালো, আমি বলি সে সেই মাছটা চাষ করবে। এইটাই সাধারণত হওয়া উচিত এবং এরকমটা হলেই সাধারণত আমরা চাষ করে ভালো লাভ করতে পারবো বলে আমি মনে করি। দর্শক, আজকে শামীম ভাই আমাকে যে মাছগুলো পাঠিয়েছে, এই মাছগুলো আমি একটু চড়া মূল্য দিয়ে শামীম ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছি। কারণ আমি পোনা কেনার ক্ষেত্রে কখনোই হিসেব করি না। কারণ যে যাই বলুক না কেন, আমরা মাছের চাষ করি, মাছের জাত যদি ভালো না হয়, আমরা যত চেষ্টাই করি, মাছের কোয়ালিটি ভালো না হলে কখনোই আসলে আমরা মাছ চাষ করে ভালো করতে পারবো না, করা সম্ভবও না আসলে। আজকে শামীম ভাই আমাকে মোটামুটি 2-3টা পুকুর থেকে প্রায় 20-30 লক্ষ মাছের মাথা থেকে চালনি করে শুধুমাত্র মাথার মাছগুলো দিয়েছে। এটার বিনিময়ে সে যেমন দাম চেয়েছে আমি ঠিক তাকে তেমনটাই দিয়েছি। দেখুন, একটা জিনিস একটু হিসাব করে দেখুন দর্শক, যদি 10টাতে কেজি সাইজের গুলশা আমরা বিক্রি করি, একটা গুলশা মাছের দাম প্রায় 100 টাকা পড়ে যায়। অথবা 25টাতে কেজি সাইজের গুলশা যদি আমরা বিক্রি করি, একটা গুলশা ট্যাংরা মাছের দাম কত পড়ে হিসাব আছে? তো একটা মাছের যদি 20 থেকে 25 পয়সা বেশি দিয়ে আমরা ভালো পোনাটা ক্রয় করি, আমার কিন্তু সমস্যা নাই। এইটাই ঠিক আমি চিন্তা করি এবং এই চিন্তা করেই মূলত আমি
ক্যাটফিশ বলেন বা কার্প জাতীয় মাছ বলেন, এই মাছগুলো মজুত করি এবং দীর্ঘদিন যাবৎ আমি যে ব্যবসা করতেছি, আমরা দীর্ঘ 15 বছর যাবৎ মাছ চাষ করতেছি। তো এই 15টা বছরের মধ্যে কোনো বছরই আমরা গুলশা ট্যাংরা মাছের চাষটা বন্ধ রাখি নাই। 15 বছর যাবতই আমরা চাষ করতেছি। কোনো বছর হয়তো বা একটু বেশি সারি, কোনো বছর হয়তো বা একটু কম সারি। তো এইখানে একটা মজা আছে কি, এই মাছগুলো একবার যদি পুকুরে টিকে যায় এবং যদি মোটামুটি হারভেস্ট অবধি নিয়ে যাওয়া যায়, তাহলে খুব ভালো প্রফিট করা যায়। গুলশা ট্যাংরা মাছের চাষ ব্যবস্থাপনা সম্পর্কে এই বছর আমি অনেক ভিডিও দেব আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ইনশাআল্লাহ। দর্শক, একটা জিনিস একটু খেয়াল করেন, অল্প কয়েকটা পোনা ধরো তো। আমাদের এই মাছগুলার সাইজগুলো একটু খেয়াল করে দেখেন তো, মোটামুটি কিন্তু সাইজগুলো কাছাকাছি আছে। অনেক বেশি ছোট বড় যে একটা ব্যবধান, ওইটা কিন্তু নাই। আর দুইটা সাইজ হওয়ার একটা কারণ আছে, মাছগুলো সাধারণত দুই সাইজ, একটা বড় একটা ছোট। ছোট না, ঠিক বড়টার থেকে একটু ছোট, কারণ মাছগুলো 2-3টা পুকুর থেকে মাথা থেকে চালনি করে দেওয়া হয়েছে, এই জন্য 2-3টা সাইজ আছে। তো দর্শক, এই গুলশা ট্যাংরা মাছগুলো এখন আমরা নিয়ে যাচ্ছি, গাড়ি আনলোড করতেছি। আনলোড করতে অনেক সময় লাগবে। আমরা যেই পুকুরে আজকে মাছ ছাড়তেছি, চলুন আমি সরজমিনে গিয়ে আপনাদেরকে একটু দেখাই সংক্ষেপে। আমরা শতাংশে 1100 পিস করে গুলশা ট্যাংরা ছাড়তেছি। আমার টার্গেট হচ্ছে 100 পিস মাছ এক্সেস এবং 1000 পিস মাছ আল্লাহ যদি দেয় ইনশাআল্লাহ আমি হারভেস্ট অবধি নিয়ে যাব। এই পরিকল্পনা করেই আমি মাছটা মূলত মজুত করতেছি। তো দর্শক, চলুন আমাদের যেই পুকুরে আজকে মাছটা ছাড়া হচ্ছে আমরা সেখানে যাই। দর্শক, আজকে আমরা আমাদের এই পুকুরটাতে পোনাগুলো মজুত করতেছি। এইটা আমাদের 2.5 একর অর্থাৎ 250 শতাংশ জল আয়তনের একটি পুকুর। এইটাতে এখনও 12 ফিটের মতো গভীরতা আছে। তো পোনাগুলো মজুত করা হচ্ছে এই কারণে, আমরা ওই পাশটাতে দেখতে পাচ্ছেন ঝর্ণা ছেড়ে রেখেছি। ওই ঝর্ণার ওইখানটাতে আমরা মাছগুলো ছাড়তেছি যেন মাছের স্টেবিলিটি কিছুটা ভালো থাকে। তো গুলশা ট্যাংরা মাছ মজুত করার পরে আমরা পুকুরে কি দিতে পারি, এই বিষয়ে যদি সংক্ষিপ্ত কিছু আলোচনা করি, আমি আশা করি যারা গুলশা ট্যাংরা মাছ পুকুরে মজুত করবেন তাদের এই আলোচনাগুলো কাজে লাগবে। দেখুন, গুলশা ট্যাংরা মাছ খুবই সেনসিটিভ একটি মাছ। তো এই মাছটা যেন ফাঙ্গালি ইনফেক্ট না হয়, এই জন্য যে কাজটা করতে হবে দর্শক, মাছটা ছাড়ার পরে ভালো কোম্পানির কিছু জীবাণুনাশক পুকুরে দিয়ে দিবেন। ধরুন মাছটা এখন ছাড়লেন আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে, এখন তো অনেক ভোর, এই ভোরবেলাতে আমরা আর কিছু দেব না, কিছুক্ষণ পরে হয়তো বা রোদ ওঠার পরে আমরা ভালো একটা কোম্পানির কিছু জীবাণুনাশক এই পুকুরটাতে দিয়ে দেব এবং পাশাপাশি অল্প পরিমাণে কিছু লবণ দেব। সাধারণত আমাদের বাজারে যে খোলা লবণটা পাওয়া যায়, ওই লবণটা অল্প পরিমাণে শতাংশে 100 গ্রাম বা 150 গ্রাম করে দিয়ে দিব এবং তার কিছুক্ষণ পরে আমরা মোটামুটি ভালো একটা কোম্পানির কিছু ভিটামিন সি শতাংশ প্রতি 10 গ্রাম থেকে 20 গ্রাম, কোনো ক্ষেত্রে এটা বেশিও হতে পারে, গভীরতা যদি অনেক বেশি হয় সেই ক্ষেত্রে হয়তো বা 25-30 গ্রামও দেওয়া যেতে পারে। এইগুলো আমরা দিয়ে দিব এবং আজকে সন্ধ্যার পর থেকেই আমরা মাছকে খাবার দেব ইনশাআল্লাহ, এবং মাছও খুব স্বাচ্ছন্দ্যের সাথে খাবার খাবে আশা করি। যদিও প্রত্যেকটা বিষয় আমার আপনাদেরকে আপডেট দেওয়া সম্ভব হয় না, কারণ আপনারা জানেন যে আগের থেকে আমাদের মাছ চাষ ব্যবস্থাপনা অনেকটাই সম্প্রসারিত হয়েছে আলহামদুলিল্লাহ। সারা দেশ থেকে আমার কাছে মানুষ আসে, তাদেরকে সময় দিতে হয়। পাশাপাশি আমাদের 30টা পুকুর নিয়ে মোটামুটি আমাদের সারাদিন একটা ভালো কর্মযজ্ঞ সম্পন্ন করতে হয়। এই জন্য দর্শক, প্রত্যেকটা বিষয় আমার আপডেট দেওয়া সম্ভব না। তবে আমি যদি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ব্যস্ত থাকতাম তাহলে হয়তো আপনাদেরকে আপডেট দিতে পারতাম। এর পাশাপাশি প্রতিদিন আপনারা হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ পাঠান, প্রতিদিনই 250 থেকে 300 মানুষ আপনারা হোয়াটসঅ্যাপে নক করেন, কোনো দিন অনেক বেশি মানুষ করেন, আবার কোনো দিন এত পরিমাণে ফোন কল আসে যেটা বলে শেষ করার মতো না। তো এইগুলাকে সার্ভিস দিতেই আমাদের প্রচুর ব্যস্ততা থাকে, এই জন্য আগের মতো আর সময়টা পাই না। তারপরেও ব্যস্ততা আল্লাহ পাকের অশেষ নিয়ামত, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অনেক শুকরিয়া আদায় করতেছি এবং আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাবো। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখলেন, আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর এতক্ষণ আপনাদের সাথে আমি কথা বলেছি মোহাম্মদ মাহমুদ রাজীব। আর আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, ভিডিওটি শেষ করার পূর্বে আরও ছোট্ট করে একটি ইনফরমেশন দেই।
সাধারণত যারা একটু ছোট সাইজের মাছটা মজুত করবেন, ধরেন 10,000 15,000 লাইনের বা ছোট একেবারে ছোট সাইজের গোলসা হোক পাবদা হোক এগুলো পুকুরে মজুত করবেন, চেষ্টা করবেন মাছগুলো পুকুরে ছাড়ার আগে একটু যদি অক্সিজেন দিয়ে রাখতে পারেন, এয়ারেশনের ব্যবস্থা থাকলে সেইটাও চালু করে রাখতে পারেন তাহলে খুব ভালো হয়। অথবা মেঘলা আবহাওয়া থাকলে একটু যদি অক্সিজেনের ব্যবস্থা করা যায়, ভালো কোম্পানির কিছু অক্সিজেন যদি দিয়ে রাখেন, মাছ কিন্তু পুকুরে আসার সাথে সাথেই যে ভালো একটা পরিবেশ পাবে, এই পরিবেশের সাথে যে সে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং এখান থেকেই তার ভালো একটা গ্রোথ চলে আসবে এবং তার সুস্থতার যে একটা বিকাশ ঘটবে এইটা এখান থেকেই শুরু হয়ে যাবে। আর ছাড়ার পরেই যদি তার অস্বস্তি লাগে, স্টেবিলিটি নিঃসন্দেহে খারাপ হবে। যাই হোক দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।